তাহলে ইনকোয়ারি নোটশিট হচ্ছে আমাদের বিসিএনবির একটা পার্ট, চতুর্থ খণ্ড ক। এটা কত বিধি হবে তাহলে দেখি, এটা বলতে পারেন কিনা? আমি ক্লু দিয়ে দিলাম আপনাদের, এটা একটা ক্লু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কি হবে? 460 স্যার। 404। তাহলে আপনারা যদি ঠিক মতো না পড়েন, ইনকোয়ারি নোটশিট ওখানে দেয়া আছে কি অনুসন্ধান নোটশিট, আর ইনকোয়ারি স্লিপ দুটো কি এক জিনিস? কখনো না। এখানে নিরীক্ষণে রয়েছে এমন ব্যক্তির গতিবিধি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, আর ইনকোয়ারি স্লিপে কি পলাতক ব্যক্তি নাম ঠিকানা যাচাই বা পলাতক ব্যক্তিকে গ্রেফতার বা ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়। তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো এই বিষয়গুলো কোনোভাবেই কি করা যাবে না, ভুল করা যাবে না। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 12 নং প্রশ্নে, যে ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট কোথা থেকে প্রকাশিত হয়? সিআইডি। আমরা কমেন্ট করব। তো মনে রাখবো আমরা ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট সিআইডি থেকে প্রকাশ করা হয়, নট বিজি প্রেস বা পুলিশ। একটু বিজি প্রেস প্রিন্ট করতে পারে, বাট প্রকাশ করা হয় সিআইডি থেকে। সিআইডি সঠিক উত্তর। 13 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা, যে কোনো আইন বা বিধি অনুযায়ী একজন এএসআই কোনো আমলযোগ্য মামলা রেকর্ড পূর্বক বা প্রাথমিকভাবে তদন্ত করতে পারে। কোন আইন বা বিধি অনুযায়ী একজন এএসআই কোনো আমলযোগ্য মামলা রেকর্ড পূর্বক বা প্রাথমিক তদন্ত করতে পারে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ফৌজদারি কার্যবিধি 4-এর 1 ত ধারা। আচ্ছা, এটা পুলিশ রেগুলেশন কত বিধিতে বলা আছে? এই বিষয়টাই পুলিশ রেগুলেশনের কত বিধিতে বলা আছে? তাহলে এটা পুলিশ রেগুলেশনে 201 সঠিক হবে না, 207-এর এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপর চলে যাচ্ছে 14 নং প্রশ্নে, থানায় লিপিবদ্ধকৃত সাধারণ ডায়েরির কার্বন কপি প্রেরণ করতে হয় ক সার্কেল এসপি, খ ওসি, গ কোর্টে, ঘ পুলিশ সুপার। এটা সকলেই পারা কথা, এটা আমরা বিগত ক্লাসগুলোতে বহুবার আলোচনা করেছি। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের সার্কেল এসপি। এবং মূল কপি কোথায় রাখতে হয়? ম্যাজিস্ট্রেটের থানায় স্যার। তাহলে মূল কপি থানায় রাখতে। একজন কমেন্ট করছে আয়ু, আর আয়ু তো আর আপনার জেনারেল ডায়েরি লিখতে পারে না। জেনারেল ডায়েরি লিপিবদ্ধ সত্যায়িত সব করবে আমাদের অফিসার ইনচার্জ, আমরা তদন্তকারী কর্মকর্তা নয়। আচ্ছা, 15 নং প্রশ্ন কমেন্ট করব আমরা, সিডিএমএস বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে সিডিএমএস এর পূর্ণরূপ কি? এটা সকলেই পারার কথা সিডিএমএস, আমরা এই কাজটা করে থাকি। সিডিএমএস এর ফুল মিনিং হচ্ছে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, 16 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা, পুলিশ রেগুলেশন 1943 অনুযায়ী নিচের কোনটি লঘুদণ্ডের অন্তর্ভুক্ত হবে? যখন একই ধরনের উত্তর থাকবে একটা প্রশ্নের সাথে আরেকটা, আপনারা একটু প্রশ্নের নাম্বার দিয়ে দিবেন। একজন নাম্বার দিয়ে দিলেই সেটাকে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোয়ার্টার গার্ড। আমরা জানি অপসারণ এটা কি গুরুদণ্ড, এটা কি শুধু পুলিশ আইনে গুরুদণ্ড, না পুলিশ রেগুলেশনে গুরুদণ্ড, নাকি সরকারি চাকরি আইনে গুরুদণ্ড অপসারণ? সরকারি চাকরি গুরুদণ্ড স্যার। সব আইনে আচ্ছা, বরখাস্ত কোন আইনে গুরুদণ্ড? শুধুমাত্র পুলিশ রেগুলেশনে, শুধুমাত্র আমাদের পুলিশ আইনে, নাকি সরকারি চাকরি আইনে? কোন আইনে? সবগুলো স্যার। সবগুলো। আচ্ছা, এই বরখাস্ত বা সাসপেনশন সম্পর্কে পুলিশ রেগুলেশন কত বিধিতে আলোচনা করা হয়েছে? 880 নাকি স্যার, সামরিক বরখাস্ত। 880, গুড। আর পুলিশ রেগুলেশনের শাস্তির ধারাটা কোনটি? লঘুদণ্ড বা গুরুদণ্ড সব ধরনের শাস্তি দেওয়া আছে কোন ধারা? 857 57 স্যার, 857। 857, গুড। এবার এবার একটু কমেন্ট করবেন, কথা বলবেন না কেউ। কোয়ার্টার গার্ড, তাই না? যে পুলিশ রেগুলেশনে যে কোয়ার্টার গার্ড আছে, এই কোয়ার্টার গার্ডে আটক রাখার সময়সীমা কতদিন? একজন বলছে 30, বাকি সবাই বলছে 15 দিন। 15। 15 দিন। আরেকজন কমেন্ট করেছে 14 দিন।
কয়? কোয়ার্টার গার্ড হয় 15 দিনের হয়। আচ্ছা, আরেকটা আইনে আছে আবার বলা হয়েছে কোয়ার্টার গার্ড এটা ডাবল হয়। পুলিশ আইন, পুলিশ রেগুলেশন সবগুলোর কোয়ার্টার গার্ড সেম। আর আরেকটা আইনে আছে যে আপনার কোয়ার্টার গার্ডের সময়সীমা হচ্ছে 30 দিন। কোন আইন? তাহলে শাহিন ভাইয়ের সঠিক উত্তর হয়েছে ডিএমপি অধ্যাদেশ। হিমেলেরও সঠিক হয়েছে, তুষারেরও সঠিক হয়েছে। তাহলে আমরা জানি ডিএমপি অধ্যাদেশে বলা আছে কোয়ার্টার গার্ডের সময়সীমা হবে 30 দিন। আছে, প্রশ্ন হচ্ছে ডিএমপি অধ্যাদেশের কত ধারায় এই পুলিশের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে? কমেন্ট করব। ডিএমপি অধ্যাদেশের কত ধারা? ডিএমপি অধ্যাদেশের 12 ধারা এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? মানে জি স্যার। আমাদের এই প্রাসঙ্গিক বিষয়গুলো তো আমরা বুঝতে পেরেছি। জি স্যার। শুধু কি আমরা এমসিকিউ পড়তেছি নাকি অন্য কিছু না, করতেছি? না দুই স্যার, ধরনের রিটার্ন মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে যাই, লঘুদণ্ড গুরুদণ্ড আমরা কয়েকটা আইনেই পাবো, বাট লঘুদণ্ড দুটো পাবো আমরা সরকারি চাকরি আইনে। একটা 32 ধারা, একটা হচ্ছে 41 ধারা। 41 ধারাটা এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যে কেউ দণ্ডিত হওয়ার পর তার শাস্তিগুলো কি কি। অনেকটা আপনাদের লঘুদণ্ডের মতোই প্রায় সবগুলো সরকারি চাকরি আইনে। এই জায়গাটা সবাই খুব মনোযোগ দিয়ে পড়বেন, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি বলতেছি আবারও। আচ্ছা, তারপর চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। পুলিশ রেগুলেশন 1943 অনুযায়ী যোগদানের প্রতিবেদন পাওয়া মাত্রই প্রতিটি পদায়ন নিচের কোন রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে? ক্যাজুয়ালিটিস, ডিসপোজিশন, ডিউটি রোস্টার নাকি স্টক বুক? রিজার্ভের কে আছেন এখানে? রিজার্ভ অফিসের কে আছেন? কেউ নাই স্যার, তবে আমাদের অফিসে স্যার কেউ নতুন করতে হলে ডিসপাস মানে করে আর কি, ডিসপোজিশন রেজিস্টার এন্ট্রি সঠিক, করে। ডিসপোজিশন সঠিক উত্তর হবে না। তাহলে আমরা মনে রাখবো এই ধরনের প্রতিবেদন সাধারণত কোথায় করা হয় লিপিবদ্ধ? মাস্টার রোল। জেলা আদেশ বইয়ে। মাস্টার রোলে। মাস্টার রোলটাই পরবর্তীতে জেলা আদেশ বইয়ে করা হয়। আমি বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছেন যে কোনো প্রতি কি যোগদানের প্রতিবেদন পাওয়া মাত্র এটা মাস্টার রোলে লিপিবদ্ধ করতে হয়, এটা মাথায় রাখবো আমরা। আপনাদের বইয়ে ওটা আমি দিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকেন সবাই। আপনাদের বইয়ের অপশনে দিয়ে দিচ্ছি, দেখেন অপশনে দিয়ে দেওয়া আছে, চেক করেন একটু সবাই। আপনারা যদি পড়ে থাকেন এটা ভুলে না, এটা সরি জেলা আদেশ বইয়ে। ওই মাস্টার রোডটাই পরে জেলা আদেশ বই বললাম না, যে প্রথমে মাস্টার রোড, মাস্টার থেকে জেলা আদেশ বই, দুইটা দুটো ধারা একসাথে মিলিয়ে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কি কি। ওই দুইটা ধারা একসাথে পড়বেন, কারণ একটা বললে একটা বলা লাগে, বাট একটা করার পর ওইটা আবার ওইটাই করতে হয়। একটু পড়ে দেখেন। তাহলে স্যার এই নৈর্ব্যক্তিকটা যা আসলো স্যার, তাহলে মানে সঠিক উত্তর কোনটা দিলে রাইট হবে? সঠিক উত্তর দেয়া না থাকলে ওটা অটোমেটিক আপনার মার্ক যোগ হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, ওটা অটো মার্ক। ঠিক আছে, আমি কিন্তু হ্যাঁ আপনাদের স্যার, স্টক বুকও হতে পারে, হয় স্যার। স্টক বুকে হবে না। ওটা মাস্টার হলে ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে স্টক বুক আমি ওই যে আরো একটা ইয়ারের মধ্যে দেখলাম। না, আমি ভাই অনেকগুলো দেখছি, আমি একটু বলি। আমি সবগুলো কেন বললাম, প্রথমে মাস্টার হলে দেওয়া হয়, পরবর্তীতে জেলা আদেশ বই দেওয়া হয়, তাহলে জেলা আদেশ বইটা বেশি গ্রহণযোগ্য। আর এগুলো আমি নতুন জিনিস, এই যে আপনার গ্রাডুয়েশন লিস্ট কি, ডিসপোজিশন লিস্ট কি, আমি এগুলো দিয়ে দিছি, কিন্তু রেজিস্টার অফ ক্যাজুয়ালিটিস কি, এগুলো আপনাদেরকে শেখার জন্য আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে দিয়ে দিছি বইয়ে, খুব সুন্দরভাবে। 911 থেকে 915 পর্যন্ত একদম সুন্দর করে এগুলো সব দিয়ে দেওয়া আছে। এই জিনিসগুলো মাথায় রাখবো। কেন বললাম মাস্টার রোল? আমি নর্মালি আমি তো মাস্টার রোলে কাজ করছি না, আমি অফিসে যাবে, জানা আছে তো বিষয়গুলো। প্রথমে আপনার মাস্টার রোলে করে, এবং মাস্টার রোলের যত কাজ আছে সব আবার অন্তর্ভুক্ত করতে হয় কোথায়? সকল পরিবর্তন সংশ্লিষ্ট পুলিশ বাহিনী সবকিছু বিষয় জেলা আদেশ বই অন্তর্ভুক্ত করতে হয়। সুতরাং সঠিক উত্তর হবে জেলা আদেশ বই, নট এগুলোর একটা। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছে 18 নং প্রশ্ন। আমি কেন বলতেছি এগুলো প্রত্যেকটাই আপনাদের লাগবে, জেলা আদেশ বই কি, মাস্টার রোল কি,
এই পর্যায়ক্রমিক তালিকা বা গ্রাডেশন লিস্ট কি, দৈবকালীন রেজিস্টার বা রেজিস্টার অফ ক্যাজুয়ালিস্টিস কি? সায়েন্সের বইয়ে এটা ভুল আছে, আমার সায়েন্সের বই আছে। ঠিক আছে, আমি কারোর তর্কে জড়াইতে চাচ্ছি না, আপনাদেরকে শেখার জন্য বলতেছি। আরো যদি বিস্তারিত শিখতে চান আপনারা গুগল থেকে ডাউনলোড দিয়ে আপনারা পুরনো টিআরবিটা পড়বেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ওই ধারাটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা 18 নং প্রশ্নে, যে পুলিশ রেগুলেশন 1943 মোতাবেক সরকারি চাকরিতে নিযুক্তির জন্য কোনো প্রার্থীর স্থানীয় তদন্ত নিম্নবর্ণিত কোন পর্যায়ের কর্মকর্তা করতে পারেন? তাহলে আপনার আমার সবার চাকরিতে এই তদন্ত হয়েছে, তাই কে করতে পারে? এটা আপনাদের ক্ষমতা, যারা এএসআই পরীক্ষা দিচ্ছেন বা যারা এসআই পরীক্ষা দিচ্ছেন, তাই না? তাহলে এএসআই হয়ে পালন করবেন। আর যারা অলরেডি এএসআই আছেন তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন, ভিআর বা ভেরিফিকেশন রিপোর্ট, তাই না? এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা 19 নং প্রশ্নে, যে দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? আক্রমণ, দস্যুতা, মানহানি, সবগুলো। তাহলে আমরা জানি আমাদের সম্পত্তি রক্ষার্থে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারি, তাই না? এর ক্ষেত্র কয়টি? 4টি। আর দেহ রক্ষার ক্ষেত্রে হচ্ছে 6টি, এবং আমাদের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যে 4টি রয়েছে তার অন্যতম একটি উপাদান হচ্ছে দস্যুতা। ঠিক আছে, সঠিক উত্তর হবে দস্যুতা। আচ্ছা, 20 চলে যাচ্ছি আমরা প্রশ্নে, যে যদি কোনো সরকারি কর্মকর্তা অর্থের দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো এক বিশেষ ট্রেজারিতে অর্থ জমা করানোর জন্য আইন বলে আদিষ্ট হওয়া সত্ত্বেও উক্ত অর্থ জমা না করে আত্মসাৎ করেন, তবে বর্ণিত কর্মকর্তা নিম্নোক্ত কোন ধরনের অপরাধ করেছেন? তাহলে আত্মসাৎ করলে কি হবে? কয়জন কমেন্ট করছেন দেখি তো, আরো কমেন্ট করেন দেখি কে কে পারেন। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এখানে অপরাধমূলক কি বিশ্বাসভঙ্গ, কারণ কোনো কিছুর কেউ দায়িত্বপ্রাপ্ত হয়ে বা ভারপ্রাপ্ত হয়ে যদি কেউ কোনো কিছু কি আত্মসাৎ করে বা বাড়িতে নিয়ে যায় বা ব্যবহার্য কাজে পরিণত করে, সবগুলোই হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কত ধারায় আলোচনা করা হয়েছে দণ্ডবিধির? 400 কত হয়? 5-এ বলা আছে। আচ্ছা, প্রতারণা সম্পর্কে দণ্ডবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে? প্রতারণা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কত ধারায় আলোচনা করা হয়েছে? আর জালিয়াতি কত ধারায় আলোচনা করা হয়েছে? 463। সবগুলো বিষয় মাথায় রাখবো আমরা। আর প্রতারণা এবং জালিয়াতির মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, আপনাদের ক্লাসে কিন্তু বলছি। প্রতারণা আপনার সাথে যে কোনো বিষয়ে হতে পারে, আর জালিয়াতি কি, যে আপনার স্বাক্ষর জাল বা আপনার কোনো দলিল জাল বা আপনার অন্য কোনো বিষয় যদি জাল করে, এগুলো। আচ্ছা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের খেলে এটা কি সম্মুখে হইতে হয় না অগোচরে? রিপ্লাই কথা বলেন এখন কেউ, সম্মুখে নাকি অগোচরে? মনে রাখবো আমরা, এটা সম্মুখেও হতে পারে অগোচরেও হতে পারে, দুটাই। আর অসাধুভাবে সম্পত্তি অর্থ আত্মসাৎ সম্মুখে নাকি অগোচরে? এটা অগোচরে হবে। এটা অগোচরেই হবে, সঠিক উত্তর, গুড। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 21 নম্বর প্রশ্নে। যদি একজন বিবাহিত মহিলা এর সাথে তার সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাহলে কর্তৃক নিম্নের কোন অপরাধটি সংঘটিত হয়েছে? আচ্ছা, 497 দিচ্ছেন আপনারা, তাই না? ব্যভিচার।
ব্যভিচার কেন হবে? মহিলা তো সম্মতি দিছে। অন্যের স্ত্রী যে স্যার। ও আচ্ছা, অন্যের স্ত্রী। গুড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস সুন্দরভাবে বলা আছে যে তার স্বামীর স্বামীর একটা বিষয় দেয়া আছে, দেয়া আছে না? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই। এই ধরনের যদি কোনো মামলা রুজু হয়, এটা তদন্ত করবে কে? ইন্সপেক্টর স্যার। ইন্সপেক্টর স্যার, গুড। এই সংক্রান্তে, এই ব্যভিচার সম্পর্কে আমাদের ফৌজদারি কার্যবিধির দুটো ধারা আছে। কোনটা কোনটা ধারা বলতে পারবেন? 199 স্যার। আর 196 এবং 199, একটু পড়বো ভালো করে ওই ধারাগুলো এর সঙ্গে। কারণ ওখানে যদি স্বামী যদি কি হয়, অপ্রাপ্তবয়স্ক হয়, অথবা হতে পারে স্বামী যদি সরকারি চাকরি করে, স্বামী যদি অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে তার স্বামীর পক্ষে অন্য কেউ এই ধরনের মামলা রুজু করতে পারে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি 22 নং প্রশ্নে। নিম্নোক্ত কোন ক্ষেত্রে চুরি সংগঠিত হবে না? নিম্নোক্ত কোন ক্ষেত্রে চুরি সংগঠিত হবে না? দ্রুত কমেন্ট করবো সবাই। আচ্ছা, অনেকে দিচ্ছেন খ। আচ্ছা, গটা কি চুরি হবে? ক তার বান্ধবী খয়ের নিকট থেকে খর স্বামীর আংটি নিয়ে গেছেন। গটা হবে না স্যার। তার স্বামীর হাত থাকি তো নিছে, তাই তো জানে। তাই না? ক তার বান্ধবী খর নিকট থেকে তার স্বামীর আংটি নিয়ে যায়, কি হবে? এটা চুরি হবে না স্যার। এটা সম্পত্তিটা কি অস্থাবর? অস্থাবর, কিন্তু একজনকার জানাশোনা তো তার হাত থাকি তো নিচে, সে তো জানলোই। হাতে তো বলে নাই, শুধু স্বামীর ওই আংটি যে বলছে। আপনি নিচে যে স্যার। না, আমি বলতেছি সেখানে তো বলে নাই যে তার হাত থেকে নিয়েছে। স্পেসিফিক কোনো বলে নাই, স্পেসিফিক কোনো কিছু বলে নাই। স্পেসিফিক কিছু বলছে? চুরির যেগুলো শর্ত আছে এগুলোর মধ্যে কি আছে কিছু, এর মধ্যে সব আছে? কিন্তু বান্ধবীর কাছ থেকেই নিছে, চুরি তো আর করে নাই স্যার। না, আবার কথা আছে এখানে। কোনো মেয়ে যদি তার স্বামীর অনুমতি ছাড়া তার স্বামীর মোবাইল তার ছোট ভাইকে দিয়ে দেয়, তাহলে কি হবে না? এখানে তার বান্ধবীর দায়িত্বে নিয়ন্ত্রণে ছিল স্যার আংটিটা। যদিও তার স্বামীর, কিন্তু তার স্বামীর আংটিটা তো তার নিয়ন্ত্রণে ছিল, ওই জন্য তো তার স্যার বান্ধবী। এখানে স্যার চুরির শর্ত যে পাঁচটা, এগুলো স্যার উপস্থিত নাই স্যার। উপস্থিত থাকলে তাহলে চুরি হতো স্যার, উপস্থিত নাই, এজন্য চুরি হবে না। হতে হবে। আপনাদের কাছে ইচ্ছে উত্তর, দেখি কি হয়। চুরির কি এখানে কি অসাধু ভাবে কথাটা উল্লেখ আছে কোথাও? তাহলে চুরির যে কন্ডিশন সবগুলো কি এখানে আছে? তাহলে যেহেতু উপস্থিত নাই, সেহেতু চুরি বলে সেটি গণ্য হবে না, মাথায় রাখবো অবশ্যই। আছে কি চুরির সবগুলো উপাদান? অস্পষ্ট কিন্তু, ঠিক আছে, তাহলে সুতরাং চুরি হবে না। আচ্ছা, 23 নম্বরে চলে যাই। বেপরোয়া বা তাচ্ছিল্য সহকারে কোনো কার্য সম্পাদন করে গুরুতর আঘাত প্রদান করায় মনুষ্য জীবন বিপন্ন হয়ে উঠলে দণ্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে বলেন? তাহলে বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালানো আমরা পড়েছি দণ্ডবিধি
৭৯ ধারা, তাই না? আর বেপরোয়া ভাবে গাড়ি চালায় যদি কারো মনুষ্য জীবন বিপন্ন করে, তাহলে কোন ধারা হবে? কমেন্ট করেন দেখি দ্রুত। কেউ দিচ্ছেন 279, আবার দিচ্ছেন 304-এর ক না খ? 304-এর খ। আর 338-এ স্যার এরকম একটা কথা বলা আছে মনে হয় স্যার, 338। তা সেটা তো আছেই, আমার কথাটাকে বুঝেন আগে। যে প্রশ্ন চাইছি কি, যে বেপরোয়া বা তাচ্ছিল্য সহকারে কোনো কার্য সম্পাদন করে গুরুতর আঘাত করে মনুষ্য জীবন বিপন্ন হয়ে উঠে। আর গুরুতর আঘাত করলে তো মনুষ্য জীবন বিপন্ন হয়ে উঠবেই, এটা তো বাস্তবতা। তাহলে কোনটা হবে, 279 না 338? 304-এর ক কি, অবহেলার ফলে? 338। 304 কি, অবহেলার ফলে কি মৃত্যু ঘটলে, তাই না? মৃত্যু। জি স্যার। 304-এর ক ধর তো কোনো অপশন নাই। আর 280-তে কি বলা আছে দণ্ডবিধি? 280 কি বলা আছে বলতে পারবেন, কি বলা আছে? আমাদের বিভিন্ন জিনিস নিয়ে কি ঝুঁকিপূর্ণ আচরণ আছে না? তাহলে বেপরোয়া 280 হচ্ছে স্যার বেপরোয়া নৌযান চালাইলে, নৌযান বেপরোয়া চালানো নৌযান বেপরোয়া। 280। তাহলে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে? 38। 338। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, 338 এবং 304-এর খ সংক্রান্ত অপরাধের বিষয়ে আমাদের একটা সড়ক পরিবহন আইনে ধারা দেয়া আছে, সেটা 105 ধারা। এই বিষয়টা একটু মাথায় রাখবো সবাই, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা একটু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সেই সঙ্গে 338-এর কটাও ভালোভাবে পড়তে হবে। 279, 338, 338-এর ক এবং 304-এর খ, সেই সঙ্গে সড়ক পরিবহন 105 একত্রিত করে পড়বেন। আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, দণ্ডবিধি অনুসারে অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কতজন ব্যক্তির সমবেত হওয়াকে বেআইনি সমাবেশ বলে? এটা তো একদম পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন। হাতের 5। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, যে দণ্ডবিধি 201 ধারার অধীনে অপরাধ প্রমাণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত কোনটি দ্বারা প্রমাণ করা আবশ্যক? কোনটি দ্বারা আবশ্যক? আমরা কমেন্ট করি। তাহলে এই ধারায় বলা আছে দুটো বিষয়, এক কি আলামত গোপন করা, প্লাস আসামিকে কি করা, অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করা। দুটো বিষয়ই যুক্ত হবে, সুতরাং সঠিক উত্তর হবে ক, খ। আমি বিষয়টা বোঝাতে পারছি? এই ধারাটা আপনারা যখন ক্রাইম পেট্রোল দেখবেন, ক্রাইম পেট্রোল, সেটা বাংলাদেশি ক্রাইম পেট্রোল দেখেন না ইন্ডিয়ান দেখেন, সব ক্রাইম পেট্রোলে 201 চলে আসে দেখবেন, 302-এর সাথে। দণ্ডবিধি 302-এর সাথে, খুনের সাথে দেখবেন সব জায়গায় প্রমাণ লোপাট, যেটাকে বলা হচ্ছে যে প্রমাণ নষ্ট করে ফেলা, 201 আসতেই থাকবে। 204 জিনিসটা আলাদা ছিল, 204 জিনিসটা একটু আলাদা ভাই, ঠিক আছে? মানে দলিল নষ্ট করা, এখানে শুধু আলামত নষ্ট করা, ওখানে দলিল উল্লেখ করা আছে, ইন্ডিকেট করা আছে। দলিল মানে বই টই যা মনে করি আমরা, দলিলের মধ্যে যা অন্তর্ভুক্ত সবগুলো বিষয় অন্তর্ভুক্ত হবে। আর দলিল ছিঁড়ে ফেলা, নষ্ট করা, নষ্ট করা আর কি, দলিল নষ্ট করার বিষয়। তাহলে 201টা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মনে থাকবে। আমি আশা করতেছি এটা মনে থাকবে, কারণ এই যে ক্রাইম পেট্রোল একটা উদাহরণ দিলাম, যে আসামি খুন করার পরে কি করে, পোড়ায় ফেলে, পানিতে ভাসায় দেয়, মাটিতে পুঁতে রাখে, সবগুলোই হচ্ছে সাক্ষ্য, সাক্ষ্য নষ্ট করা, লুকায়িত করা বা আলামত গোপন করা, এবং অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করা, দুটোই হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 26 নং প্রশ্নে, 2 বছরের নিম্নে দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? কোনটা হবে? অপরাধমূলক ষড়যন্ত্র আছে, এই জিনিসগুলো একটু আনকমন, সবাইকে বলি আমি। অনেক সময় অপরাধের ধরন চাবে দণ্ডবিধি থেকে, এটা খুব টাফ, এবং অপরাধের ধরন মুখস্থ করাটাও খুব টাফ, কারণ আমার ফৌজদারি কার্যবিধির কত
কয় নাম্বার তফসিলে অপরাধ বিবরণ আছে এগুলো? ফৌজদারি কার্যবিধির কত নম্বর তফসিলে এই অপরাধের বিবরণ দেয়া আছে? দ্বিতীয় তফসিলে আছে, এবং সেখানে এগুলো দেয়া আছে। পারতপক্ষে বড় অপরাধগুলো চেষ্টা করবেন দেখে যাওয়ার, বাট এগুলো থেকেও প্রশ্ন হয়। তাহলে এটি কি হবে? অপরাধটি জামিনযোগ্য নয়? অপরাধটি কি জামিনযোগ্য, নাকি অপরাধটি মীমাংসাযোগ্য, নাকি কোনোটিই নয়? তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র ঠিক আছে হইছে, বাট অপরাধ কি হয়ে যায় অপরাধমূলক ষড়যন্ত্র করার সাথে সাথেই? অপরাধ হয় না। তো সুতরাং এক্ষেত্রে জামিনের সুযোগ থাকবে, ঠিক আছে। কিন্তু মীমাংসা করে তাকে আর মুক্তি দেওয়ার তো সুযোগ নাই। কারণ মীমাংসা করা যায় কোনগুলোর ক্ষেত্রে? ধরেন আপনি আমাকে আঘাত করছেন, বা আপনি আমার বাড়ি পুড়ে দিচ্ছেন, বা আপনি আমার গাড়ি নষ্ট করছেন, এগুলোর ক্ষেত্রে জরিমানা নিয়ে সমাধান করার সুযোগ আছে মীমাংসার, এগুলো দেয়া আছে সেখানে, বা এগুলো পড়ে নিব। আচ্ছা, 27 নং প্রশ্নে চলে যাই। যে ক চ এর সম্মতি ব্যতি রেখে একটি কুকুর লেলিয়ে দিল এবং চ জখম প্রাপ্ত হলো, ক নিম্নের কোন অপরাধ করেছে? কোন অপরাধ করেছে? আচ্ছা, অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধমূলক বল প্রয়োগ কেন হবে? কে ব্যাখ্যা করতে পারবেন? এটা কি অপরাধমূলক বল প্রয়োগ হবে, না শুধু বল প্রয়োগ হবে? বলেন, একজন বলেন। কোনটা হবে? অপরাধমূলক অপরাধমূলক বল প্রয়োগ। কি জন্য অপরাধমূলক বল প্রয়োগ হবে, শুধু বল প্রয়োগ না হয়? বলেন। স্যার ওখানে বলছে স্যার ওই জখম ক্ষতি ভীতি প্রদর্শন বিরক্তি সৃষ্টি করলে সেটা অপরাধমূলক বল প্রয়োগ হবে স্যার, সম্মতি ব্যতি রেখে স্যার কাউকে। আচ্ছা, বল প্রয়োগের শর্ত এখানে আসছে না, সেটাও তো মাথায় রাখতে হবে। যে নিজে, অন্য কোনো বস্তু বা ব্যক্তির মাধ্যমে, অথবা কোনো প্রাণীর মাধ্যমে, তাই না, বল প্রয়োগ করা হয়। সাধারণত বল প্রয়োগের সংজ্ঞার মধ্যে এই তিনটা উপাদান উপস্থিত কিনা? তাহলে প্রাণীর কথাও এখানে দেয়া আছে, এবং অপরাধমূলক ভাবেই তো এই কাজ হয়েছে, সম্মতি ছাড়া হয়েছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে চলে যায়। যে পুলিশ অফিসার কর্তৃক তার কর্মরত ইউনিটের থানা মালখানার একটি মোটরসাইকেল নিলামে ক্রয় করলে দণ্ডবিধির কোন ধারা শাস্তিযোগ্য অপরাধ হবে? দ্রুত কমেন্ট করবো সবাই, কথা বলবো নাকি? তো সঠিক উত্তর হচ্ছে 169 ধারা। গুড, আমরা এই বিষয়গুলো জানি, তারপরে আরো ডিটেলসে শিখি। আচ্ছা, 168 ধারায় কি বলছে? কেউ ব্যবসা করতে পারবে না। 170-এ কি বলছে? ছদ্মবেশ ধারণ। ধারণ। কার ছদ্মবেশ ধারণ? সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী। সেনাবাহিনীর লোকের যে ছদ্মবেশ ধারণ হয়? 140। 140। গুড। আর পোশাক পরিধান যদি হয় সেনাবাহিনীর লোকের? 140। পোশাক পরিধানও 140, ছদ্মবেশ ধারণও 140। সেনাবাহিনীর পোশাক পরলে স্যার। সেনাবাহিনীর ক্ষেত্রে স্যার। সেনাবাহিনীর ক্ষেত্রে। আর সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ করলে? স্যার 140-এ বলছে সেনাবাহিনীর পোশাক বা প্রতীক ধারণ করলে 140। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা মাথায় রাখবো, আর যদি সরকারি কর্মচারী কোনো পোশাক পরে? 171। যে আমরা ভুয়া সাব ইন্সপেক্টর ধরলাম না গন্ডগোলের আগে, গত বছর, এই বছরেই, সে কি করছিল? প্রাইভেট কারে ঘুরতেছিল। সঠিক উত্তর হচ্ছে 171 হবে ওটা। আচ্ছা, তারপর 29 নম্বর প্রশ্ন, যে বিচারিক কার্যক্রমে নিম্নবর্ণিত কোন ধরনের সাক্ষ্য আহ্বানের প্রয়োজন নেই? কোন ধরনের সাক্ষ্য? দ্রুত কমেন্ট করব। আচ্ছা, এই বিষয়টা একজন বলতেছে ক, একজন বলতেছে ঘ। বিচারিক কার্যক্রমে কোন ক্ষেত্রে? যে 100 টাকার ঊর্ধ্বে বন্ধকি দলিল হইলে কেন বিতর্ক হবে না? আপনি আমার কাছে 50,000 টাকায় বন্ধকি দলিল করছেন, এটা নিয়ে কি সাক্ষ্য আহ্বান দরকার পড়ে না? অবশ্যই সাক্ষী লাগবে। দলিল 20 বছরের ঊর্ধ্বে হলে এটাও লাগবে, উইলের ক্ষেত্রেও লাগবে।
তাহলে মনে রাখবো আমরা, এটা সঠিক উত্তর হবে খ, দলিল 30 বছরের ঊর্ধ্বে হলে। যেটা সাক্ষ্য আইনের কত ধারা আলোচনা করা হয়েছে? 90। 90 ধারা। আর যদি ডিজিটাল দলিল হইতো তাহলে কয় বছরের ঊর্ধ্বে হলে লাগতো না? 90 ক 5 বছর। এই তো আপনারা পারেনি তো, তাহলে ভুল করেন কেন? যারা পারেন না শিখে নেবো আমরা শুনে শুনে। আচ্ছা, তারপর 30 নাম্বার চলে যাচ্ছে আমাদের। বিকৃতি মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি কোন ক্ষেত্রে আদালতের সাক্ষ্যদানে যোগ্য হবেন বা যোগ্য হিসেবে বিবেচিত হবেন? তাহলে আমি যাই বলেছি আপনাদেরকে, 118 ধারায় এই বিষয়টা বলা আছে যোগ্য সাক্ষী সম্পর্কে, যে যিনি আদালতের জিজ্ঞাসিত প্রশ্নের বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেন তিনি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবেন, এবং সে পাগল হোক, বোবা হোক, অন্ধ হোক, যেটাই হোক। সঠিক উত্তর হচ্ছে ক। 31 নাম্বার প্রশ্ন, যে কোনো সাক্ষীর মৃত্যু হলে তার পূর্বোক্ত সাক্ষ্য নিম্নবর্ণিত কোন ঘটনার সত্যতা পরবর্তী কোনো মামলায় নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? তাহলে আমরা জানি যেটা পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে হলে, পরবর্তী মামলা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিমধ্যের মধ্যে হলে। তাহলে সঠিক উত্তর হবে ঘ, যেটা আমাদের সাক্ষ্য আইনে 33-এ সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। আচ্ছা, এখানে কয় ধরনের সাক্ষীর কথা বলা আছে কমেন্ট করেন তো দেখি। কয় ধরনের সাক্ষী, 5 না 4? কয় ধরনের সাক্ষীর কথা বলা আছে? 5 ধরনের না 4 ধরনের? তাহলে সঠিক উত্তর হবে 5। 5 ধরনের। এগুলোই পরীক্ষার প্রশ্ন হয় ঘুরে ফিরে। আচ্ছা, তৃতীয় পক্ষ সাক্ষী বলতে কি বোঝায়? 45 সাক্ষ্য আইনের 45 দ্বারা বিশেষজ্ঞের মতামত দ্বারা। তিনি কি বাদীর পক্ষে দেয় না বাদীর বিপক্ষে বক্তব্য দেয়, না তা উভয়? রাষ্ট্রের পক্ষে স্যার। কার পক্ষে দেয়? রাষ্ট্রের পক্ষে স্যার, কারো পক্ষে দেয় না স্যার, ওই যে আচ্ছা, সাক্ষী, রাষ্ট্রের পক্ষে। সাক্ষী কোন পক্ষের লোক সাধারণত? কোন সাক্ষী কোন পক্ষের, বাদী পক্ষের হয় না বিবাদী পক্ষের হয়? যে বাদী পক্ষ পক্ষ। হাজির করে স্যার সেই পক্ষে স্যার। বাদী পক্ষে স্যার। বাদী পক্ষ ধরেন ডাইকে নিয়ে আসলো, সে আসামি পক্ষের ফেভারে চলে গেল, বা আসামির পক্ষের আপনার বক্তব্য দিল, বাদীর বিরুদ্ধে সাক্ষ্য দিল, তাহলে কার পক্ষে চলে গেল তাহলে সাক্ষী? তাহলে মনে রাখবো, বাদী বা বিবাদী কারো পক্ষেরই না সাক্ষী, সাক্ষী হচ্ছে আদালতের পক্ষে। ঠিক আছে, বোঝাতে পারছি? জি স্যার। বাদী হচ্ছে আদালতের পক্ষে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা 33 নং প্রশ্নে, যে গত 30 বছর যাবত জীবিত ক মারা গেছে বলে উত্থাপিত দাবি আদালতে প্রমাণের দায়িত্ব কার? কার দায়িত্ব এটা? মৃত দাবিকারীর। তো যিনি দাবি করবে তার, কি দাবি করছে, যে সেই লোকটা মারা গেছে বা মৃত। এটা সাক্ষ্য আইনের কোন ধারায় আলোচনা করা আছে? স্যার 107। আচ্ছা, আর যদি এখানে ধরেন জীবিত দাবি করতো, তাহলে কিন্তু 108। এবং জীবিতর ক্ষেত্রে 7 বছর। 7 বছরের অধিক হলে। ঠিক আছে, জি স্যার। বোঝা গেছে বিষয়টা? বাট পরীক্ষায় বেশি আসে না, ওইটাই ইন্ডিকেট করবে, আমাদের বইয়ে যা আছে ওখান থেকেই আসে, নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আচ্ছা, তারপর 34 নাম্বার প্রশ্ন, যে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে একজন আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেন। আদালত এই গোপন সংবাদটি কে দিয়েছিল তা জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রদানকারী ব্যক্তির নাম বলতে অস্বীকার 125। করলেন, ক্ষমতা বলে তা করলেন। আমরা জানি সাক্ষ্য আইনের 125 ধারায় বলা আছে যে কোনো অপরাধের কি রহস্য উন্মোচন করা হবে যার মাধ্যমে বা যে উৎস থেকে, সেই বিষয়টা প্রকাশ করতে মামলা তদন্তকারী কর্মকর্তা বাধ্য নন। তাহলে সঠিক উত্তর হবে আমাদের 125 ধারা। আচ্ছা, তারপর চলে যাব 35-এ। তারপর চলে যাচ্ছে আমরা 35 নম্বর প্রশ্নে, যে পুলিশ আইন মোতাবেক কার অনুমতি সাপেক্ষে বিশেষ পুলিশ নিয়োগ করা যায়?
আচ্ছা, কার অনুমতি সাপেক্ষে? না, প্রশ্নটা হবে যে কোন ধরনের ব্যক্তিদের মধ্য থেকে মনে হয় নিয়োগ করা হয়। যেটাই হোক, আমাদের এই প্রশ্নটা সঠিকভাবে আসেনি। এটা জানি আমরা, স্থানীয় অধিবাসী থেকে বিশেষ পুলিশ নিয়োগ করা এবং কার অনুমতি ক্রমে। আই এই সরি 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 না না, এটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে। ম্যাজিস্ট্রেট অনুমতি। সাধারণত জেলা ম্যাজিস্ট্রেটই আমরা ধরে নিব, কারণ জেলা একটা জেলা করতে হলে। কোন ক্ষেত্রে এই বিশেষ পুলিশ নিয়োগ করা হয় কে বলতে পারবেন? সাধারণ পুলিশের মধ্যে থেকে যখন স্যার সম্ভব হয় না, তখন স্যার কি সম্ভব হয় না? স্যার চোরা দাঙ্গা হাঙ্গামা তারপরে চোরাচালান বৃদ্ধি পেলে আইন শৃঙ্খলা রক্ষা করা না। এই দুইটাই, আর কিছু না? দাঙ্গা হাঙ্গামা স্যার চোরাচালান। তা সহজ ভাষায় আইন শৃঙ্খলা রক্ষা করা, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য দ্বারা সমান, মানে তাহলে ওই সিচুয়েশনটা কোনটা? যে এখন যদি বিশেষ পুলিশ দিয়ে চাকরি করায় থানায়, এটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? যৌক্তিক। যৌক্তিক হবে, কারণ আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে, এটার মাধ্যমে কি আমাদের এখন অনেক থানায় চাকরি করা সম্ভব নাও হতে পারে। হতে পারে। সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের মাননীয় ওসি স্যার, সেক্ষেত্রে তিনি আবেদন করলে আবেদন করবে ম্যাজিস্ট্রেটের নিকট থেকে এটা করতে পারে। এবং যেই লোকদেরকে, স্থানীয় অধিবাসীদেরকে বিশেষ পুলিশ নিযুক্ত করা হয়, তাদের একটা তালিকা তৈরি করা হয় এবং ম্যাজিস্ট্রেটের নিকট এই তালিকাটা থাকে। ম্যাজিস্ট্রেট এই তালিকাটা কাকে পাঠাবে? আমাদের জেলার পুলিশ সুপারের নিকট এটি পাঠাবে, তো মাথায় রাখবো। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে 36 নং প্রশ্ন, যে পুলিশ আইন 161 অনুসারে কোন পুলিশ সদস্যের নিয়োগ বা নিযুক্তির অবসান ঘটলে এবং উক্ত সদস্য তার সরকারি পোশাক অস্ত্রগুলি কর্তৃপক্ষের নিকট জমা না দিলে আদালত কর্তৃক বর্ণিত কোনো শাস্তির বিধান রয়েছে? 200 টাকা 6 মাস জরিমানা। আর আমরা মনে রাখবো, এটা সঠিক উত্তর হবে 200 টাকা পর্যন্ত ফাইন, অথবা 9 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। 6 মাস স্যার। 6 মাস পর্যন্ত, 9 মাস না, সরি, শুধু 6 মাস। আচ্ছা, আমরা পুলিশ আইনের কয়েকটা শাস্তি অবশ্যই পড়বো। এটা জি একটা স্যার। শাস্তি, 34 ধারার শাস্তি, 34-এর ক ধারার শাস্তি পড়বো আমরা। আচ্ছা, পুলিশ আইনে কোন কোন ধারার শাস্তি আছে? 19 স্যার, 19, 28। বিশেষ পুলিশের শাস্তি আছে আমাদের 28 ধারায়, 29 ধারায় শাস্তি আছে। জি স্যার, 29 28 টাকা আছে ধারায়ও স্যার। আছে। 8 জি ধারা স্যার। নিয়োগপত্র যদি কেউ না দেয়, তার 28 ধারায় শাস্তি আছে। 30, 30 এর ক 31। হ্যাঁ, 19-এ আছে আপনার হলো 50 টাকা জরিমানা। তো এই স্যার জিনিসগুলো আমরা 42। পড়ে ফেলবো। পুলিশ আইনের শাস্তিগুলো মুখস্থ রাখবেন, আমি সবাইকে বলি রাখতে। জি পুলিশ স্যার। আইনের শাস্তিগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমসিকিউ। মাত্র 5টা আছে মনে হয়, 4টা না 5টা। জি স্যার। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 37 নং প্রশ্নে। সরকারি চাকরি আইন 2018 অনুসারে কোন সরকারি কর্মচারী কত বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন? 25 বছর। যেটা নিয়ে বিভিন্ন মতভেদ, বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন মন্তব্য। তবে এক্ষেত্রে যেটা মনে রাখবো আমরা, যে 25। যখন 25 বছর চাকরি করা পূর্ণ হবে, সেক্ষেত্রে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ বা সরকার সরকার তো করে, নিয়োগকারী কর্তৃপক্ষ না, সরকার এটি কি করতে পারবে, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারবে। যেটা আমরা ইতোমধ্যে অনেকগুলো দেখেছি না আমরা সাম্প্রতিক সময়ে। এটা সম্ভবত 44 ধারা, 44 ধারা, এটা 44 না 45? আমার মনে হয় 44 ধারা। 45 ধারা স্যার, 45 ধারা। 45 ধারা। 2018 সালের 57 নম্বর আইন। আচ্ছা, গুড। আর যেটা বিষয়ে মনে রাখবো, আমরা আমাদের চাকরির একটা বয়সের সময়সীমা আছে। তাই সাধারণ কর্মচারী যারা, আমাদের পুলিশ কর্মচারী আছে যারা, তারা কত বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে পারবো? 59 বছর বয়সে। আর মুক্তিযোদ্ধা হলে 1 বছর বেশি। ক্লিয়ার? রাইট। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে 25 বছরের আগে আপনি যদি স্বেচ্ছায় যাইতে চান, দেখবেন অনেক ইতিহাস। আপনাকে মেডিকেল টিম যদি অযোগ্য ঘোষণা করে ডিউটি পালনে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে রিটায়ারমেন্ট দিবে, অন্যথায় দিতে চায় না। এগুলো মাথায় রাখবো আমরা। চাকরি পাওয়াটাও যেমন কঠিন, চাকরি যাওয়াটাও কঠিন। তার থেকে আরো বেশি কঠিন। আচ্ছা, 38-এ চলে যাচ্ছি আমরা, যে সড়ক পরিবহনের 2018 অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হলে এর ভিত্তিতে পুলিশ অফিসার কর্তৃক গঠিত অভিযোগের একটি কপি নিম্নবর্ণিত কার নিকট হস্তান্তর করতে হবে? তাহলে আমরা যখন মামলা নেই, যেটাকে বলা হচ্ছে কেস স্লিপ দেই, তাহলে কেস স্লিপের 1 কপি কাকে দিতে হয়? অভিযুক্ত ব্যক্তিকে। যার গাড়ি ব্যক্তিকে ধরলাম, অভিযুক্ত ব্যক্তি, তাকে দিতে হবে, এবং 1 কপি আমাদের কেস স্লিপ কাছে রাখতে হবে। থাকবে। আচ্ছা, 39 নম্বর প্রশ্নে চলে যাই আমরা।
যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে বাদীকে নিম্নের কোন আইনের আওতায় শাস্তিতে আনা যায়? না তাহলে নারী শিশুর 17 ধারা। 17 ধারায়, মাথায় রাখবো। 14 ধারায় কি সংবাদপত্রের পরিচয় প্রকাশ, পুলিশ রেগুলেশন উদ্দেশ্য অনুযায়ী, এটাও মিথ্যা মামলা, খণ্ডবিধি মিথ্যা মামলা, 211, এটা এটাও মিথ্যা মামলা। মিথ্যা মামলা। তারপর যৌতুকে আছে 6, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে 6, ফরমালিনে আছে 26, তাই না? জি স্যার। এগুলো ধীরে ধীরে সবগুলো মুখস্থ করে রেখে দিবেন। আপনারা আমার থেকে এখন বেশি পারেন, আর আপনারা নিয়মিত পড়াশোনা করছেন। আচ্ছা, তারপর 40-এ চলে যাচ্ছি আমরা। যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চাহিদা মোতাবেক সময় সময় মানি লন্ডারিং অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি নিম্নবর্ণিত কোন রিপোর্টকারী সংস্থায় বিমাকারী। দাখিল করবে? কোন সংস্থায়? বিমাকারী স্যার। এটা বীমাকারী সংস্থায়। Good. আচ্ছা, 41-এ চলে যাচ্ছি আমরা। যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী স্বাক্ষর প্রতিপাদনকারী যন্ত্র বলতে কি বোঝায়? সাক্ষ্য যাচাইকরণে ব্যবহৃত সফটওয়্যার ও হার্ড। সাক্ষ্য যাচাইয়ে নাকি সাক্ষ্য সৃষ্টিতে? যাচাইকরণে স্যার। এটা মনে রাখবো, সাক্ষ্য যাচাই কারণে। তাহলে ক না খ সেটা ভালোভাবে দেখে উত্তর করতে হবে। সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 42 নং প্রশ্নে। যে আচ্ছা। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী গঠিত জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য নন কে? এটা ছিল 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা বর্তমানে হয়েছে সাইবার নিরাপত্তা আইন। তাহলে তখন ছিল সচিব সুরক্ষা সেবা বিভাগ, তিনি ছিল না এই সদস্য। এবং আমার এই সময় যেটা হচ্ছে, এই সাইবার নিরাপত্তা 2018 অনুযায়ী জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন? কমেন্ট করবো দ্রুত। তো বর্তমানে 14। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন? আমি পড়াইছি এটা আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে বর্তমানে 16 জন, পূর্বে ছিল এটা 13 জন। আচ্ছা, এই কাউন্সিলের সভাপতি কে, চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। এই সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী গঠিত জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য হচ্ছে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, মাথায় রাখবো। আর রাষ্ট্রপতি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। ক্লিয়ার? এগুলো আপনাদের ভাইভাল কাজে লাগবে, পরীক্ষা টরীক্ষা অনেক সময়, চাকরি পরীক্ষা যদি দেন অন্যখানে। আচ্ছা, 43 নম্বরে যাচ্ছি আমরা। যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী পুলিশ কর্মকর্তা বলতে কাকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে? আচ্ছা, এটা সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কাকে বোঝানো হয়েছে? তাহলে সেম না চেঞ্জ হয়েছে? এটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পড়াইছি। পূর্বে ছিল সাব ইন্সপেক্টর, বর্তমানে হচ্ছে ইন্সপেক্টর। অনেকে আমাকে কমপ্লেন করছে, নতুন বইয়ে দেয়া আছে, নতুন বইয়ে ভুল দেয়া আছে। গেজেট দেখবো, গেজেট দেখলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। 44-এ চলে সাইবার যাই। সাইবার স্যার ইন্সপেক্টর হবে। ইন্সপেক্টর হবে এটা, আগে সাব ইন্সপেক্টর ছিল। আপনার সাইবার নিরাপত্তা আইনে চেঞ্জিংই তো হয়েছে কয়েকটা জায়গায়, আমি বললাম না? কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, ইমার্জেন্সি ইনসিডেন্ট রেসপন্স টিম করছে, যেটা কি সাইবার সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত হবে। ওই জায়গায় চেঞ্জ হয়েছে। আপনাদের এই সদস্য সংখ্যা যেটা পড়াইলাম আপনাদের কাউন্সিলর, সেটা 13 ছিল, 16 হয়েছে। আর আপনাদের হচ্ছে এই যে আগে ছিল তদন্তকারী কর্মকর্তা বা তল্লাশি মল্লাশি যা করবে সব সাব ইন্সপেক্টর, এখন হচ্ছে ইন্সপেক্টর। এগুলো মুখস্থ এবং ঠোঁটস্থ রাখতে হবে। আচ্ছা, 44-এ চলে যাচ্ছি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন আদালতে আপিল করতে পারে? হাইকোর্ট স্যার। এটা হাইকোর্ট হবে। গুড। আচ্ছা, 45-এ যাচ্ছি। ক লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে, এটা পড়াইছি আমরা। ককে গ্রেফতার করার ক্ষমতা কার আছে? তাহলে অস্ত্র নিয়ে কেউ যদি ঘোরাফেরা করে সন্দেহজনক ভাবে, সেটা লাইসেন্সধারী অস্ত্র হোক বা লাইসেন্স যে কোনো হোক, যে কেউ গ্রেফতার করতে পারে, পুলিশ পাবলিক যে কেউ গ্রেফতার করতে পারে। এটা কত ধারা আছে অস্ত্র আইনের? 12 12 ধারা ধারা স্যার। আছে। শিশু বিনা বিষয় বর্ণনা কর্মকর্তা শিশু আইন 2013 অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ পর্যন্ত জেলা ও উপজেলা প্রবেশন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবে? সমাজসেবা কর্মকর্তা। তাহলে সমাজ সেবা কর্মকর্তা। আর
প্রবেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন। এটা কত ধারায় বলা আছে? 5 ধারায় বলা আছে, আমি বলেই দিলাম। আচ্ছা, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংগঠনের সহায়তাকারীকে এই আইনের কোন ধারায় শাস্তি দেওয়া যাবে? তাহলে মনে রাখবো, সাজা, সহায়তা, শাস্তি 4, 5, 6 ক্লিয়ার। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? স্যার 5। 5 ধারা। সাজা, সহায়তা, শাস্তি 4, 5, 6। আচ্ছা, 48 নাম্বার, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর অধীন কোন অভিযোগ নিম্নবর্ণিত কোন স্থানের অধিক্ষেত্র সম্পন্ন আদালতে দাখিল করা যাবে? কোথায় দাখিল করা যাবে? সবগুলো স্যার। তাহলে এটা আমাদের গ্রাম কেন্দ্রিক অপরাধ, তাই না? পারিবারিক বিষয় সংক্রান্ত অপরাধ, পারিবারিক সহিংসতা আইন। তাহলে সঠিক উত্তর হবে ঘ। সব। এটার সাথে পারিবারিক সহিংসতার সাথে পড়বো পিতামাতার ভরণ পোষণ, সাথে পড়বো গ্রাম কোর্ট নাকি ভিলেজ কোর্ট বা গ্রাম আদালত। আচ্ছা, 49 নাম্বার প্রশ্ন হচ্ছে, এটা তো খুবই সহজ প্রশ্ন, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারমিট ব্যতীত নিচের কোন শ্রেণীর মানুষ মদ্যপান করতে পারবে? চা শ্রমিক। চা শ্রমিক। তাহলে মেথর, মুচি, ডোম, চা শ্রমিক। চা শ্রমিক। কত ধারা এটা বলা আছে? 11 ধারার কত খ 2 মনে হয়, খ কি 2? এটা মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইন 2018 সালে সংক্রামক রোগ বলতে নিচের কোন রোগ অন্তর্ভুক্ত হবে না? ডায়াবেটিস। খাদ্যের বিষক্রিয়া, এটাও আমাদের সংক্রামক রোগের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস। তাহলে নতুন যে রোগগুলো হইলো, নতুন 2টা রোগ কিন্তু আমাদের দেশে আসছে। একটা হইলো করোনা, দেখি সংক্রামক রোগ হবে? অবশ্যই সংক্রামক রোগ হবে। আর সর্বশেষ আরেকটা রোগ আসলো না কয়েকদিন আগে, কি নাম? বিশ্বের প্রকোপ দেখা দিচ্ছে একটা রোগের নাম কি এটা? এই রোগটার নামও আপনারা পড়ে রাখবেন, ওটাও সম্ভবত সংক্রামক রোগ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমরা আশা করছি এই সাপ্লিমেন্টারি পরীক্ষাতে একবারই হয়েছে সাব ইন্সপেক্টরদের। এই পরীক্ষার প্রতিটি বিষয় সম্পর্কে, পাশাপাশি অন্যান্য অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা সাম্যক ধারণা অর্জন করতে পেরেছি।